আজকে আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া। 2 বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুলে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেছে শীতরানীর দিকে, চলি সেই রাস্তা ধরে। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে তাও আমি জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সূর্যে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে, জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এই পর্যন্ত এইসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদ দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে যায়। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে স্নান করতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আগে আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, কিন্তু খাবো কোথায়? আচ্ছা, আপনি কি কোনো সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, দাঁড়াও দাঁড়াও, স্নানটা করে নিই, সব ঠিক করে দিচ্ছে। স্নান সেরে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের ভেতরে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু এখানে আমরা থাকিনি। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র আমরা 3খানা ঘরে বাস করে থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার করে আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে এই বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। 12 ভূতে খায় এখন। তা তুমি এখানে থাকবে? বললাম, আগে হ্যাঁ, থাকতে পারি। তা কি কাজ করতে আগে? আগে রাঁধুনির কাজ। ও, তো যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। আগে তাই হবে। আমি রাজি হয়ে যেতেই লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথে হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেওয়াল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো তো, একটু চিড়েও ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে বেশ খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে, ভাত চড়িয়ে দাও, শুধু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস তাতেই হবে। আগে তাই করছি। আর হ্যাঁ, তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নি। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলু হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি আর কি। মস্ত বড় বাড়ি,
ওপর নিচ মিলিয়ে বোধহয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা। 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ওই মোড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ওই মোড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কেয়াগাছার জঙ্গল এই রান্নাঘরের পিছনে। বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়েই যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতকে মেয়ে ছেলে আমার সামনাসামনি 10 হাত দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময়ও আমি আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আরও একজনকে তুলছিল। নিবারণ চক্রবর্তী বিস্ময় সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি, দেখে আসি। আমি ওনাকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণ চক্রবর্তী বললে, কই বউ? কই? কেউ তো নেই। কোথায় বউ? ওই তো ওখানেই ছিল, ওই ঝোপটার কাছেই। যত সব, দিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বউঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসে থাকে, তবে এত খাপ্পা হওয়ার কি আছে? তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন এই বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলু নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলু হাতে নিয়ে যেতে বলেছিলাম না, মনে আছে? কেন যাওনি? আমি বুঝলাম না এতে কি দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের। বিনা আলুতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলু না নিয়ে গিয়ে দোষটাই কি করলাম? বুড়ো বললে, না না, সন্ধ্যের পর সর্বদা আলু কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? আগে 37-38 হবে। অনেক কম বয়স তোমার আমার চেয়ে। আমার এখন 63। যা বলি কান পেতে শোনো। আগে হ্যাঁ। রাত্রে শুয়ে আছি। ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। জিনিসপত্র টানাটানি শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে, বাবা কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাত্রে। ও হ্যাঁ হ্যাঁ, না ঠিক ঠিক ঠিক। আমাকে বললেই পারতেন, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো। আমার খাসা জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাবে দেখাশোনা করো, থাকো, কোনো ভাবনা নেই। আর একটা কথা। হ্যাঁ বলুন চক্রবর্তী মশাই। চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে,
তবে কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথাই কান দেবে না। গাছের ফুল ফুলুরি তুমিই খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্য। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশ তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতেই পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10 টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় আধ মনটা শুরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল, হে যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বনজঙ্গল কারখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি সেখানে তো কোনো লোকালয় নেই। জঙ্গল ভেঙে সুরি পথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এখানেই আছি, নিবারণ চক্রবর্তীর বাড়িতে। নিবারণ চক্রবর্তী? কেন? আগে দেখাশোনা করি, কালকে এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না, ও বাড়িতে থাকতে পারবে না। না 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 না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ওই বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই তো থাকতে পারে না, তাও অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কেউ এখানে আসতে চায় না। কেন? তা আমি কি জানি, ও এক ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, তাই তোমাকে সাবধান করলাম। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কি রকম যেন! ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? না, কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাবু? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোকে কত কথা বলবে, কারোর কথায় কান দিও না। কিচ্ছু না, গাছপালার ফুল ফলুরি গায়ের লোক চুরি করে খায় কিনা? বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করতে ব্যাঘাত হবে, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল। অনেকদিন এমন আরামে থাকিনি। বিনা খাটনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিজের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারুর কিচ্ছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দা কেউ হাত পা ধরে জল পড়ে সেই রকম। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকে ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে, সমানে মোটা ধারায়। ওপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় নেই আমার কাছে। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিলেন ওপরের বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়েই এই জল পড়ে থাকবে, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গেই আমার চোখে ঘুম জড়িয়ে এল। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। ধরা করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকবে। হ্যাঁ, স্পষ্টই দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই
দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল। না, এটা কোনো ফুলের সুবাস নয়। এটা কিসের সুবাস তাও আমি ভাবতে পারলাম না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ওকে, একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে তো নেই, সে গেল কোথায়? সেই রাত্রে সেই পর্যন্ত। কিছুক্ষণ পর ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনায় করতে লাগলাম মনের মধ্যে। তবে একটা অসুবিধে এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোক থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এ হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সেই হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখেই দৌড় দিলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি, কিছুই না। নিচের জানালা যেমন বন্ধ, ওপরের ঘরে সারবন্দি জানালা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল কি ওপরে আড্ডা বেঁধেছে? ওপরের সিঁড়ির মুখ দিয়ে দেখি দরজায় তেমনই কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে ফুলেছে জঙ্গলে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার একটা মাদকতা আছে, তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বারও শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরেই শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘরভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ শুনতে পাওয়া যায়, সেই রকম। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দায় আর শুধু ঘুমায়, কাজকর্ম কিচ্ছু নেই। কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না। কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ হয়ে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো অবশ্য বাঁচিয়ে ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল সবকিছুই মজুদ আছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে যেন এক মহাকলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জনা 50 একসঙ্গে হৈ হৈ করে উঠল। সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল।
বন কাটা ফেলে আমি উপর দিকে চেয়ে দেখলাম। সামনে রোয়াকে এসে দাঁড়ালাম, কিন্তু কই, একটা দরজা জানালার কপাটও খোলেনি দোতলায়। যেমন ছিল তেমনই আছে। ব্যাপার কি? বাড়িটার কি মির্গি রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে উঠে কেন? এবার তো ভুল হবার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতেই আমি ওই চিৎকার শুনেছি। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, কিন্তু কি আশ্চর্য, সেই বউটি তো নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একরকম। একই লোক যেন 50টি হয়েছে। বহু আয়নাতে যেন একই মুখ দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে কে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে, অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে এক লোক রয়েছে। সামনেতে সামনেতে, কোথায় বাড়ি, কোথায় 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 বাড়ি? সামনেতে, আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নেত্য। শুনে এসেছিলাম এতদিন, এবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। আমার দেহের মধ্যে দিয়ে যে কতবার এলো গেল, তার সঙ্গে বিকট বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানায় বা আমার কোনো অংশে তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে পড়েছে বিছানায়। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরে ঠান্ডা বাতাসে। আমি আধ অচেতনভাবে জানালার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। ভালো ঘুম হলে শরীর যেমন ঝরঝরে সুস্থ হয়, তেমনই বোধ করছি। তবে সেই ভূতের নাচ কে দেখেছিল? সেই নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে হয়তো সেই স্বপ্ন দেখেছি। তবে তাই যদি হয়, তাহলে শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে, তখন অমনি সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। তবে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো? বলি, কিছু দেখছো নাকি? না, কিছু দেখিনি তো। শুনেছ কিছু? না তো। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? আমাকে তেল দাও, আমি চলে যাই। যত সব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখোনি? বউ মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? যা বাবা, কোনো ফুলের সুগন্ধ? না, কখনো কিছু পাইনি। ও বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো, তারা সবাই একটি বউকে ওখানে দেখতে পেত প্রায়। এমনই হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে যেত, শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এরকম হয়েছে এই পর্যন্ত। ও বাড়ি ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ড জ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি যে না খেয়ে না দিয়ে ওখানেই পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাই না। ও বাড়ি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রাপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি, এ ছেড়ে যাবো কোথায়? বেশ আছি, খাসা আছি।
সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তবে তাতে আমার কিছু যায় আসে না। দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পাও যাই না বাড়ি ছেড়ে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।